ফরেন্সিক সাইকিয়াট্রি, এটা আমাদের আলোচনার টপিক। অ্যাকচুয়ালি সাইকিয়াট্রি যখন আসে তখন আমরা ভাবি যে এটা হচ্ছে মেন্টাল ইলনেস রিলেটেড কিছু একটা, হ্যাঁ, যাদের মানসিক সমস্যা থাকে, মানসিক বিভিন্ন রোগ থাকে। সো এই রোগগুলা নিয়ে ডিল করি আমরা সাইকিয়াট্রিতে, এটা একটা সাবজেক্ট আলাদা। এই যে সাবজেক্টটা, এটা যখন আমরা ফরেন্সিক সাইকিয়াট্রি নামে পড়তেছি, এটা আমরা এই কারণে পড়তেছি যাতে এটা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেটাতে সহযোগিতা করতে পারে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে সাইকিয়াট্রি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে সহযোগিতা করতে পারে, মানে সাইকিয়াট্রির নলেজকে আমরা কিভাবে মানে লিগাল লিগাল যে বিষয়গুলো আছে বা বিভিন্ন জাস্টিস মেনটেন করা বা বিভিন্ন অধিকার এই বিষয়ের সাথে কোরিলেট করতে পারি। ধরো একজন মানুষ ইনসেইন একজন মানুষ পাগল টাইপের, বা তার মেন্টাল বা মানসিক বিভিন্ন রোগ আছে, তাহলে সে যদি একটা খুন করে, একটা মানে আমি ধরলাম হমিসাইড করে ফেলছে, তার কাছে ভালো লাগে না, একটা মানুষটা মারা ফেলছে, ওকে দ্যাটস রাইট। এখন এই যে ইনসেইন মানুষটা, এই মানুষটার সাথে এখন কি হবে? এই মানুষটারে কি ফাঁসি দেওয়া হবে? এই মানুষটার কি বিচার করা হবে? এটা একটা বিষয়। আবার ধরো একজন ইনসেইন মানুষ, একজন পাগল মানুষ, এই মানুষটা কি করছে, তার ইনসেনিটি আছে এবং সে একটা জায়গা, একটা মানে একটা ল্যান্ড, এই ল্যান্ডটা কাউকে ধরো দিবে। এখন এই ইনসেন মানুষটা কি এই ল্যান্ডটা কাউকে দিতে পারবে কিনা, মানে তার একজন পাগল মানুষের স্বাক্ষরিত কোনো একটা কিছু একজন নিয়ে নিল, এখন সেটা কি তার হয়ে যাবে? তো এই যে বিষয়গুলো, যে জায়গা জমিনের ক্ষেত্রে এরকম বিভিন্ন সিভিল কেসের, এরকম বিভিন্ন মানে লিগাল বা ল রিলেটেড ইস্যুগুলোতে কিভাবে সাইকিয়াট্রির নলেজকে আমরা কাজে লাগাবো, সেটাই আমরা আসলে ডিসকাস করবো। এখানে আমরা অনেকগুলো টার্ম নিয়ে পড়বো। শুরুতে আমরা একটু জাস্ট জানি যে সাইকিয়াট্রিকে আমরা যখন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইউজ করতেছি, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ফরেন্সিক সাইকিয়াট্রি। শুরুতে এখানে আমাদের কিছু টার্ম জানতে হবে। ডেলিরিয়াম মানে কি? হ্যাঁ, ডেলিরিয়াম মানে হচ্ছে একজন মানুষ যে হচ্ছে সজাগ আছে মনে হইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে সেটা প্রপারলি সজাগ না। সে কনসিয়াস আছে হালকা হালকা, বাট প্রপারলি সজাগ না, এরকম আর কি একটা অবস্থা, ক্লাউডিং অফ কনসিয়াসনেস। এবং তার ওরিয়েন্টেশনের কোনো ঠিক নাই, মানে এখন কত বাজে, এখন কি দিন নাকি রাত, আমার আশেপাশে কারা আছে, এটা কি আমার মা নাকি এটা আমার ভাই নাকি আমার বোন, কিছুই ঠিক নাই। সো এটা হচ্ছে ইম্পেয়ার্ড হয়ে গেছে। ক্রিটিক্যাল থটস বা বিভিন্ন সম্পর্কে যে একটা জাজমেন্ট, রিজনিং, সেটা ব্লান্টেড হয়ে গেছে, সেটা ঠিকঠাক করতে পারতেছে না। থট করলেও সেটা ইরিলিভেন্ট থট হচ্ছে মাথার মধ্যে আসতেছে। সো এটাকে আমরা বলি হচ্ছে ডিলিরিয়াম। এবং এটা কাদের মাঝে দেখা যায়? ডিলিরিয়াম হইতে পারে হচ্ছে মেন্টালি আনসাউন্ড, অর্থাৎ মানসিকভাবে তারা ঠিক নাই, ভারসাম্য ঠিক নাই। ড্রাগ ইনটক্সিকেশন, ড্রাগের কারণেও ডিলিরিয়াম হওয়া পসিবল। ধাতুরা পয়জনিং এ হইতে পারে। আমরা যখন টক্সিকোলজি পড়ছি আমরা ধাতুরা সম্পর্কে জানছি। তারপরে অনেক হাই ফিভার যদি কারো থাকে, তার ক্ষেত্রেও দেখা যেতে পারে এরকম সে ডেলিরিয়াম অবস্থা হইতে পারে, মাতাল একটা অবস্থা। এই ডেলিরিয়াম অবস্থায় যদি কোনো মানুষ কোনো ক্রাইম করে, তাহলে তাহলে সেটা পানিশেবল হবে না। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেলিরিয়ামে। অ্যালকোহল পড়ছি, অ্যালকোহল টক্সিকোলজিতে ওই জায়গায় পড়ছিলাম ডেলিরিয়াম ট্রেমেন্স নামে একটা টার্ম আছে, ওইটা এক ধরনের ডেলিরিয়াম কিন্তু। আচ্ছা, এরপর আসলে ডিলিউশন। হ্যাঁ, ডিলিউশন টার্মটা খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা দেখব যে একজন মানুষ, ধরো এই যে একজন মানুষ খুবই হাসি খুশি একজন মানুষ, দ্যাটস ফাইন। তো এই মানুষটা সে কি করতেছে? সে একটা জিনিস চিন্তা করতেছে, এই যে একটা জিনিস, এবং এই একটা জিনিস সে চিন্তা করতেছে, এই জিনিসটা ফলস, মানে এই জিনিসটা সত্যি না, মাইনা নিলাম। এখন এই ডিলিউশন আক্রান্ত পার্সনটার সমস্যা হচ্ছে এইটা যে সে মাইনা নিবে না। তারে যদি আমি চোখে আঙুল দিয়ে দেখাই দেই যে এই জিনিসটা মিথ্যা, এই জিনিসটা ঠিক না, তুমি ভুল বুঝতেছো, কিন্তু তারে আমি ঠিকঠাক ভাবে বুঝাই দিছি প্রমাণ সহ, কিন্তু তারপরও সে যেটা মনে করছে এটাই সত্যি। এটাই হচ্ছে ডিলিউশন। এটাকে আমরা বলি ডিলিউশন, এবং ডিলিউশন বিভিন্ন ধরনের হইতে পারে। এই টাইপগুলো আমাদের জানা লাগবে। যেমন হচ্ছে ডিলিউশন অফ গ্রান্ডিওর। একজন মানুষ মনে করে সে অনেক রিচ, অনেক বড় লোক, কিন্তু অ্যাকচুয়ালি আসলে সে পোর, ঠিক আছে? কিন্তু তারে, সে যে পোর, তার টাকা পয়সা কিছু নেই, আমি তারে দেখাই দিতেছি, তারে বলতেছি, তারে সব প্রমাণ দিচ্ছি, সে বিশ্বাস করে সে অনেক বড়, সে অনেক ওভার কনফিডেন্ট, সে অনেক মানে রিচ। এবং এটাকে আমরা ডিলিউশন অফ গ্রান্ডিওর বা ডিলিউশন অফ এক্সাল্টেশনও বলতে পারি। ডিলিউশন অফ পারসিকিউশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বেশ কিছু জায়গায় পাবো। এবং আমরা ম্যাকনটেন রুল নামে একটা রুল পড়বো, ম্যাকনটেন রুল। এই ম্যাকনটেন রুলটার সাথে এই ডিলিউশন অফ মানে পারসিকিউশন বা প্যারানয়েডের একটা মিল আছে। কি মিল আছে আমি বলি। কারণ এই ম্যাকনটেন যে ব্যক্তিটা, এই ম্যাকনটেনের ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি তার এই প্রবলেমটা ছিল, প্যারানয়েডের প্রবলেমটা ছিল। আচ্ছা, এই টার্মটা হচ্ছে এরকম,
প্যারানয়েড ইউজুয়ালি এটা এক ধরনের সিজোফ্রেনিয়া। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা পরে আসতেছি। এই পার্সনটা মনে করে যে অন্য কোনো মানুষ তার ক্ষতি করতে চাচ্ছে, মানে তার পেছনে লেগে আছে, তাকে মারতে চাচ্ছে, তাকে বিষ খাওয়াইতে চাচ্ছে, বা তাকে কোনোভাবে মেরে ফেলতে চাচ্ছে। তো এই যে যে মানুষটার এই প্রবলেমটা আছে, এই মানুষটা মনে করে যে আমার যেহেতু মাইরা ফেলতে চাচ্ছে, সো আমিও মাইরা ফেলবো। সো সে হোমিসাইড করার ট্রাই করতে পারে, বা নিজে নিজেও ভয়ে মইরা যাইতে পারে, সুইসাইড করতে চাইতে পারে। কারণ কি, সবকিছুর মানে কারণ একটাই, যে সে মনে করে যে তার ক্ষতি করতে চাইতেছে ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি তার কেউই মারতে চাইতেছে না। তার এটা একটা প্রবলেম, মেন্টাল প্রবলেম, এক ধরনের ডিলিউশন, ফলস বিলিফ, ডিলিউশন অফ রেফারেন্স। এটা মানে হচ্ছে সে মনে করে যে সবাই তার প্রতি অ্যাটেনশন দিচ্ছে, সবাই তার অ্যাটেনশন দিচ্ছে, সবাই তারা নিয়েই ভাবতেছে, এবং তারে বিভিন্ন টিভি চ্যানেল, এজেন্সি, মিডিয়া সব জায়গায় তার নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে রেফারেন্স, মানে তার রেফারেন্স সবাই দিচ্ছে। ডিলিউশন অফ ইনফ্লুয়েন্স বা কন্ট্রোল, মানুষ মনে করে সে সে হচ্ছে যে কোনো কাজ করুক, আমি বললাম সে ভাত খাইতেছে, সে কিছু খাইতেছে, তাহলে সেটাও তারে তারে কেউ খাওয়াইতেছে, মানে তারে কেউ খাইতে বলতেছে, মানে সে অলওয়েজ মনে করে যে তারে কেউ কন্ট্রোল করতেছে। সো হি ইজ বিং কন্ট্রোল বাই সামন, সে সবসময় এটা মনে করে। তো এই যে যে কেউ তারে কন্ট্রোল করতেছে, ইভেন সে হাতটা একটু নাড়াইতেছে, এটাও তারে কেউ কন্ট্রোল করতেছে। ঠিক আছে, সেটা বিভিন্ন মানে কি বলে, কোনো এক্সটার্নাল এজেন্সি বা কোনো একটা এক্সটার্নাল জিনিস দ্বারা সে কন্ট্রোল হচ্ছে, সেটা কোনো পিপল বা কোনো রেডিও বা কোনো হিপনোটিজম বা কোনো টেলিপ্যাথি, মানে যে কোনো কিছু দ্বারা হোক সে কন্ট্রোল হচ্ছে, এটা সে মনে করে। আচ্ছা, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যে ডিলিউশন অফ ইনফাইডেলিটি বা অথেলো সিনড্রোম যাকে আমরা বলি। একজন মানুষ সবসময় তার যে বউ, ধরো একটা পুরুষ, একটা মেল, তো সে মনে করে যে তার বউ তার সাথে বিট্রে করবে, তার বউ তার সাথে মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করবে, লোয়াল না, অন্য কোনো পুরুষের সাথে হয়তো বা কিছু একটা করতেছে। আবার একটা ফিমেলের যদি এই প্রবলেমটা থাকে, এই ডিলিউশন অফ ইনফিডিলিটি থাকে, এই ফিমেলটা চিন্তা করবে তার হাজবেন্ড অন্য কোনো মহিলার সাথে কিছু একটা করতেছে, তারে বিট্রে করবে, তারে প্রতারণা করবে। সো এই কারণে এই পার্সনটা এই জিনিস চিন্তা করে বিভিন্ন ধরনের ক্রাইম কিন্তু করতে পারে। তো এটাকে আমরা বলি ডিলিউশন অফ ইনফিডেলিটি বা অথেলো সিনড্রোম। এরপরে নিহিলিস্টিক ডিলিউশন, সে মনে করে যে সে পৃথিবীতে নাই, মানে এক্সিস্টই করে না। মানে ধরো একজন পার্সন হসপিটালে আসলো, হসপিটালে এসে বলতেছে যে মানে সে তো বাইচা নাই, সে তো মইরা গেছে, এক্সিস্টই করে না, সেরকম একটা বিষয়। এবং সে যদি এক্সিস্টই করে না, তার সুইসাইড করা, হোমিসাইড করার মানে হচ্ছে গিয়ে অনেক বেশি টেন্ডেন্সি থাকতে পারে, এবং এটা ডিপ্রেশন যাদের আছে তাদের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন পরবর্তীতে ডেভেলপ করতে পারে, হাইপোকন্ড্রিয়াকাল ডিলিউশন। আচ্ছা, এই টার্মটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই পার্সনটা যাদের এই ডিলিউশন আছে, তারা মনে করে যে তারা সবসময় অসুস্থ, মানে ডক্টরকে দেখাইছে, সব ধরনের টেস্ট করছে, টেস্ট করার পরেও সে মনে করে সে সুস্থ না, মানে সে ডক্টর বলছে সুস্থ, সবই ঠিক আছে, সে বারবার হচ্ছে হসপিটালে যায়, বারবার ডক্টরের কাছে যায়। সো সে বারবার মেডিকেল অ্যাটেনশন চায়, এবং যদিও সে ফিট, বাট সে মনে করে সে ফিট না। ঠিক আছে, এটা একটা বিষয়। এবং তার কোনো না কোনো রোগ আছেই, হয়তো বা একটু কিছু হয়েছে, সে মনে করতেছে তার মনে এটা হয়ে গেছে, এই রোগটা হয়ে গেছে, ওই রোগটা হয়ে গেছে, ইন্টারনেটে সার্চ দেয়, এটা করে সেটা করে। এবং এই কন্ড্রিয়াকাল ডিলিউশন ইউজুয়ালি মেডিকেল যারা স্টুডেন্টস আছে, মেডিকেল যারা ডক্টরস, মেডিকেল পার্সোনাল, এদের মধ্যে থাকার চান্স একটু বেশি, কারণ এরা যেহেতু অনেক বেশি জানে শরীর সম্পর্কে, একটু কিছু হইলেই মনে করে অনেক ধরনের ডিজিজ হইতে পারে। আচ্ছা, তারপরে ইরাটোমেনিয়া, হ্যাঁ, এটা মানে কি, এটাকে ক্লারামবল্ট সিনড্রোমও বলা হয়। এটা মানে হচ্ছে একটা ফিমেল, ইউজুয়ালি ফিমেলদেরকে এটা এফেক্ট করে, এবং ফিমেলটা মনে করে যে একটা পার্টিকুলার পার্সন তার সাথে, স্পেশালি কোনো একটা সুপিরিয়র পার্সন, ধরো কোনো একটা সেলিব্রিটি, তো এই সেলিব্রিটিটা তার সাথে লাভে আছে, মানে তারে খুবই ভালোবাসে, কিন্তু ওই সেলিব্রিটির সাথে তার জীবনে দেখাই হয়নি, বাট সে মনে করতেছে যে ওই পার্সনটা তার অনেক মানে ধরো সাপোজ শাহরুখ খান তারে ভালোবাসে, এটা সে মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি শাহরুখ খানের সাথে সে তার জীবনে দেখাই তো হয়নি। সো এটা হচ্ছে ইরাটোমেনিয়া, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি। এরপর আসা যাক যে ক্যাপগ্রাস সিনড্রোম, এটাও ইন্টারেস্টিং। এটা মানে হচ্ছে এটা এক ধরনের ডিলিউশন, যেখানে সে মনে করে, ধরো সে হচ্ছে বাসায় এসে তার মাদারকে এসে বলতেছে তুমি কে, তুমি তো আমার মা না, তুমি ইম্পোস্টার। কি বললাম? ইম্পোস্টার, অর্থাৎ তুমি আমার মা রূপে আসছো, কিন্তু তুমি আমার মা না। সো অ্যাকচুয়ালি সে মনে করে যে তার ফ্যামিলির কোনো একজন পার্সন বা তার কোনো একটা পরিচিত পার্সন অন্য একটা পার্সনের দ্বারা রিপ্লেসড হয়েছে, মানে তার রূপ বেশে অন্য একজন সেখানে আছে, কিন্তু সেটা তার মা না। সো যেমন বললাম যে তার মার মতোই দেখতে, কিন্তু সে মনে করে যে এটা তার মা না, তার মাটা কে রিপ্লেস করে অন্য একজন ইম্পোস্টার এখানে আসছে। ফ্রিগোলিস সিনড্রোম, আমি না, মানে ধর একজন মানুষ অফিসে আছে, এখন এই অফিসে থাকা মানুষটা মনে করতেছে একটা মহিলা কলিগকে দেখছে, একটা ফিমেল কলিগকে দেখলো, এবং ফিমেল কলিগকে দেখে বললো, মানে দেখে চিন্তা করতেছে যে এটা আমার বউ, মানে
বউ কেন ভাবতেছে? সে ভাবতেছে যে তার বউ তারে হচ্ছে গিয়ে মানে দেখার জন্য, তাকে তদারকি করার জন্য তার বউ এই মহিলাটার রূপে বা তার এই কলিগের রূপে আসছে। সো সে সবসময় এরকম একটা ডাউট করে, ঠিক আছে, যে ডিফারেন্ট ডিসগাইজ হয়ে তার বউ হয়তো বা এই মহিলাটা, কিন্তু অ্যাকচুয়ালি এই মহিলাটা কমপ্লিটলি একজন নর্মাল মানুষ, একজন তার কলিগ, কিন্তু সে মনে করতেছে তার বই হয়তো বা এই মহিলার রূপে তার কাছে আসছে, তারে দেখা মানে তারে তদারকি করার জন্য, বা এরকম একটা চিন্তা তার মনে কাজ করে, ঠিক আছে। এতক্ষণ আমরা অনেকগুলো ইন্টারেস্টিং ডিলিউশন নিয়ে জানলাম, যেগুলো কিন্তু হইতে পারে, আমরা যদিও মনে করি যেগুলো কেমনে সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো পসিবল। এরপর আমরা হ্যালোসিনেশন নিয়ে জানবো। হ্যালোসিনেশন জিনিসটা দেখো, এটা মানে হচ্ছে, এটা একটা ফলস সেন্স। মানে যেমন ধরো আমি ধরলাম আমার আঙুল, এই যে আমার আঙুলের উপর দিয়ে পিঁপড়া হাঁটতেছে, পিঁপড়া সেন্স করতেছে, একটা ফলস সেন্স অফ পারসেপশন, যেখানে ওই জিনিসটা এক্সিস্টই করে না, ব্যাপারটা এরকম আর কি। যেমন ধরো মানে এটাকে বলি আমরা টেকটাইল হ্যালোসিনেশন, যে পিঁপড়া আমি ভাবতেছি হেঁটে যাচ্ছে, এরকম একটা অনুভূতি পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি পিঁপড়া ওখানে এক্সিস্টই করে না। এটা হচ্ছে হ্যালোসিনেশন। এটা বিভিন্ন ধরনের হইতে পারে। ভিজুয়াল হ্যালোসিনেশন মানে কি, বোঝাই যাচ্ছে যে আমি এমন কোনো জিনিস দেখতেছি যেটা এক্সিস্টই করে না, ঠিক আছে। তার বাদে হচ্ছে অডিটরি হ্যালোসিনেশন, আমি এমন কিছু জিনিস শুনতেছি যেটা এক্সিস্টই করে না। গাস্টেটরি, মানে মনে হচ্ছে আমার মুখের মধ্যে দিয়ে আমি কিছু চাবাচ্ছি বা মুখের মধ্যে কিছু ফিল পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম কিছু নাই আমার মুখে। অলফ্যাক্টরি, আমি কিছু স্মেল পাচ্ছি যে স্মেলটা আসলে এক্সিস্ট করে না। টেকটাইল, এটা মানে হচ্ছে ধরো স্পেশালি যারা কোকেন ইউজার, কোকেন অ্যাডিক্ট, নেশা করে, তাদের ক্ষেত্রে মনে হইতে পারে এরকম, মানে কোনো পোকা বা বাঘ হেঁটে যাচ্ছে। ম্যাগনাস সিমটমস মানে হচ্ছে এই যে টেকটাইল হ্যালোসিনেশনের যে বিষয়টা। তারপরে ফর্মিকেশন, ওই সেম কথা। এইগুলো যখন আমরা পয়জনিং করবো বিভিন্ন কিছুর, তখন দেখবো ওই জায়গায় এরকম মানে তারা এরকম ধরনের হ্যালোসিনেশন হওয়ার চান্স তাদের বেশি। ফর্মিকেশন মানেও সেম, যে মনে হচ্ছে পিঁপড়া, মানে টেকটাইল হ্যালোসিনেশন এক ধরনের, যে মনে হচ্ছে পিঁপড়া তার উপর হেঁটে যাচ্ছে। হ্যালোসিনেশন আর ইলিউশন, এই দুটোর মধ্যে একটি ডিফারেন্স আমাদের বুঝতে হবে। ইলিউশন মানে কি? ইলিউশন মানে হচ্ছে যে ধরো এই যে একটা কলম, মানে ধরো এই যে একটা পেন, ঠিক আছে, একটা পেন, এই যে একটা পেন, তো এই পেনটা, এটা তো এক্সিস্ট করে, এটা একটা জিনিস, বাট সে এই পেনকে মনে করতেছে যে এটা একটা স্নেক, একটা সাপ। তো এই যে যে বিষয়টা, যে জিনিসটা এক্সিস্ট করে, একটা জিনিস এক্সিস্ট করে, বাট সেটাকে উল্টা বা ফলস ইন্টারপ্রিটেশন করতেছে, বা যে জিনিসটা সেই জিনিস বলতেছে। বাট দেখো হ্যালোসিনেশনের সাথে এটা ডিফারেন্স কি, হ্যালোসিনেশনে জিনিস কোনো জিনিস এক্সিস্ট করে না, বাট এখানে জিনিস এক্সিস্ট করে, বাট সেটাকে উল্টাভাবে ইন্টারপ্রিট করা হচ্ছে। ইম্পালস নামে একটা জিনিস আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পালস মানে দেখো, রিসেন্টলি একটা ভিডিও বানাইছিলাম অনিওম্যানিয়া নিয়ে। অনিওম্যানিয়া, এটা মানে হচ্ছে যে পার্সনটা ধরো শপিং এর প্রতি খুবই ক্রাভিং থাকে, মানে তার কোনো জিনিস কেনা লাগবে না, তার কোনো জিনিস কিনতে হবে না, তার সবকিছুই কেনা আছে, বাট স্টিল সে হচ্ছে বারবার বারবার হচ্ছে শপিং কমপ্লেক্সে যাবে, শপিং করবে, অনেক বেশি টাকা খরচ করবে, মানে টেম্পোরারিলি স্যাটিসফ্যাকশন নিবে, পরে সে রিগ্রেট করবে যে আচ্ছা আমার কেনা তো ঠিক হয়নি, ঠিক আছে। বাট সে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না, হি ক্যান নট কন্ট্রোল, মানে কন্ট্রোল করাই যায় না। সো এই যে যে মানে ইরেজিস্টেবল, সে নিজেকে রেজিস্ট করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, কিন্তু জানে সে কি করতেছে, সে অ্যাওয়্যার যে সেই কাজটা করতেছে। সো এটাকে আমরা বলি ইম্পালস, ঠিক আছে। আরো বেশ কিছু ইন্টারেস্টিং ইম্পালস আছে, এবং এক্ষেত্রে কোনো মানে উইদাউট মোটিভ আর কোনো ফোর্থ থট বাদে সে হুটহাট করে ফেলে, মানে ক্লিপ্টোমিন, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখো মানে ধরো, মানে একজন মানুষ আমার বাসায় বেড়াইতে আসছে, কি করতে আসছে, গেস্ট হিসেবে আসছে, একটা গেস্ট আসছে। তো এই গেস্টটার যদি ক্লিপ্টোমিনিয়া থাকে, সে কি করবে, সে হচ্ছে ফর এক্সাম্পল ধরো আমার টেবিলে একটা কলম রাখা আছে, একটা পেন রাখা আছে, সে কি করবে, পেনটা হুট করে চুরি করে পকেটের মধ্যে ঢুকাই রাখলো, কিন্তু সে দেখতেছে যে সে পেনটা পকেটের মধ্যে ঢুকাই ফেলছে, কিন্তু সে কিন্তু কোনো ফোর্থ থট বা কোনো মোটিভ ছিল না যে সে পেনটা চুরি করবে বা পেনটা সে ঢুকাই ফেলবে। জাস্ট সে নিজেকে কন্ট্রোলই করতে পারতেছে না, তার হাত ওইখানে যাবেই এবং সে ওটা নিয়ে পকেটে ঢুকাবেই। তো এইটা হচ্ছে ক্লিপ্টোমেনিয়া। যা কিছু ছোটখাটো জিনিস, লো ভ্যালু, যেগুলো অতটা ভ্যালু নেই, সেগুলো চুরি করতে মন চাচ্ছে। পাইরোমেনিয়া মানে হচ্ছে আগুন ধরাই দেওয়ার খুব ইচ্ছা, মানে হুটহাট করে আগুন ধরাই দিবে সে। মাল মিউটিলোমেনিয়া, মিউটিলেটিং বডি, আমরা এরকম পড়ছি না? আচ্ছা, এটা মানে হচ্ছে যে অ্যানিমাল গুলাকে মানে কাটাকাটি করা, মানে বেশি কাটাকাটি করার একটা টেন্ডেন্সি থাকে। ডিপসোমেনিয়া, এটা মানে হচ্ছে অনেক বেশি ড্রিঙ্ক করার ক্রাবিং জায়গা, মানে সে ইরেজিস্টেবল, সে মানে ক্রাবিং যাচ্ছে, মানে সে করবেই, তারা ঠেকাই রাখা যাবে না, স্পেশালি অ্যালকোহল ড্রিঙ্কের ক্ষেত্রে। এটা হমিসাইডাল ইম্পালস, মানে অনেক বেশি হমিসাইড, মানুষকে কিল করার এক ধরনের ইম্পালস থাকতে পারে, সুইসাইডাল ইম্পালস থাকতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ট্রাইকোটিলোমিনিয়া, এটা মানে হচ্ছে নিজের চুলটাই না ছিঁড়ে ফেলা, মানে তার এরকম নিজের চুলটা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে এবং সে নিজেকে আটকাইতে পারে না। অনিওম্যানিয়া মানে বলে আসছি যে শপিং করার অনেক বেশি, এটাকে কম্পালসিভ বাইং ডিসঅর্ডারও বলা হয়, ঠিক আছে, অনিওম্যানিয়া। আচ্ছা, ফোবিয়া মানে হচ্ছে ধরো একজন সবারই তো ভয় থাকে,
সবারই ফেয়ার থাকে, কিন্তু সেই ফেয়ারটা যদি এক্সেসিভ হয়, ঠিক আছে, কোনো একটা স্পেশালি কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা একটা সিচুয়েশনের প্রতি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে, এবং সেটা ইরেশনাল একটা ফেয়ার, সেটাকে আমরা বলি ফোবিয়া। এবং ফোবিয়া বিভিন্ন রকমের হতে পারে। অ্যাক্রোফোবিয়া মানে হাইটের অনেক উঁচা তে গেলে ভয় পায় সে, অ্যাক্রোফোবিয়া। তারপর হচ্ছে অ্যাগারোফোবিয়া, এটা মানে হচ্ছে অনেক ক্রাউডেড প্লেস দেখলে ভয় পায়। তারপরে ক্লাস্ট্রোফোবিয়া, কনফাইন বা অনেক আটকা জায়গা, বদ্ধ জায়গাকে ভয় পায়। নিক্টোফোবিয়া, ডার্ক জায়গাকে ভয় পায়। মাইসোফোবিয়া, এটা মানে হচ্ছে ময়লা বা বিভিন্ন জায়গায় কন্টামিনেশন, দূষিত জায়গায়, সকল জায়গাকে ভয় পায়। অ্যারাকনোফোবিয়া, স্পাইডার্সকে ভয় পায়, মাকড়সা যেটা আর কি আমরা বলি। তারপরে নমোফোবিয়া, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ মানে মোবাইল ফোন ছাড়া ভয় পায়। মানে বিষয়টা এরকম যে তার কাছে মোবাইল ফোন থাকতে হবে, যদি মোবাইল ফোন না থাকে তাহলে তার ভয় লাগে, মনে হয় যে সে ডিটাচড হয়ে যাবে পৃথিবী থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, বা তারে হয়তো বা কেউ মেসেজ দেবে, সে মানে একটা ভয়ে থাকে, মানে ফোন ছাড়া তার কাছে ফোন থাকতেই হবে। এটা কিন্তু ইন্টারেস্টিংলি মানে যারা আমরা মোবাইল ফোন ইউজ করি তাদের বেশিরভাগের মধ্যে এই ধরনের ফোবিয়া কিন্তু থাকে, নমোফোবিয়া। তারপরে ফোবোফোবিয়া, ফোবোফোবিয়াটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়, মানে ফোবিয়ার ফেয়ার, মানে সে যখন মানে এই পার্সনটা যখন কোন একটা কিছু নিয়ে ভাবে, কোন একটা ভয় নিয়ে ভাবে, ভয় নিয়ে ভাবার সাথে সাথেই সে ভয় পায়, মানে বিষয়টা এরকম, সিচুয়েশন নিয়ে ভাবার সাথে সাথে সে ভয় পায়। সো এটাই একটা বিষয় যে অ্যাকচুয়ালি ফোবিয়াকে আমরা বলি হচ্ছে ফোবোফোবিয়া। এই তারপরে লুসিড ইন্টারভাল, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এটা মানে হচ্ছে যে একজন মানুষ ধরো এই টাইমটাতে পাগল থাকে, পাগল বলতে মেন্টালি সে আনসাউন্ড আছে, এবং এই টাইমটা তো মেন্টালি আনসাউন্ড হয়, বাট মাঝে একটা টাইম সে ঠিকঠাক আছে, মানে কিছুদিন সে ঠিকঠাক ছিল, এখন এখানেও মানে মাথা ঠিক নেই, এখানেও মাথা ঠিক নেই। তো এই মাঝের যে লুসিড ইন্টারভালটা, এটাকে বলি আমরা হচ্ছে লুসিড ইন্টারভাল। এই লুসিড ইন্টারভালটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এই টাইমে যদি সে কোনো ক্রাইম করে থাকে তাহলে তার জন্য সে লায়েবল বা তার জন্য সে রেসপন্সিবল হবে, কারণ এই টাইমে তো সে ঠিকঠাক ছিল। এখন একজন মানুষ ধরো অ্যাকচুয়ালি পাগল না, বাট সে ফেইন করতেছে বা ভান ধরছে যে সে পাগল। কেন ভান ধরছে? কারণ ধরো সে একটা খুন করছে, একটা কিল করছে, এখন কিল করে সে পাগলের ভান করতেছে যাতে তার শাস্তি না হয়, ঠিক আছে। কিন্তু আমাদের তো অ্যাজ এ ফিজিশিয়ান আলাদা করতে হবে যে কে আসল পাগল আর কে নকল পাগল। তো সেটা আমরা কিভাবে বুঝবো? সাধারণত যারা আসল পাগল তারা আস্তে আস্তে পাগল হয়, মানে হুটহাট করে হয়ে যাবে এরকম না। এবং ইউজুয়ালি যারা মানে নকল পাগল তারা সাডেনলি হয়, এবং দেখা যায় যে তাদের মাঝে একটা মোটিভ থাকে, যে তারা কোনো একটা উদ্দেশ্যের কারণে এরকম করতেছে। ওই যে বললাম যে একটা কিল করে আসছে, এখন সে বাঁচতে চায়। আর প্রিডিসপোজিং ফ্যাক্টর, অর্থাৎ দেখা যায় যে যারা ট্রুলি পাগল তাদের কোনো একটা ফ্যামিলিয়াল কারণ থাকতে পারে, যে অনেক বেশি ডিপ্রেশনে, অনেক বেশি চিন্তায়, অনেক বিভিন্ন কারণে কোনো একটা কারণ আছে যেই কারণে হয়তো বা সে পাগলের দিকে হয়ে গেছে বা পাগল হয়েছে। বাট ফেইন ইনসেনিটিতে কোনো কারণ তো থাকবে না, তার কারণ একটাই, সেটা হচ্ছে সে একটা মোটিভ আছে, একটা বাজে মোটিভ আছে। এবং আমরা দেখবো যে তাকে যদি সাইন সিমটমসগুলো দেখি তাহলে কোনো একটা স্পেসিফিক মেন্টাল ইলনেস আমরা লক্ষ্য করতে পারি। বাট ফেইন যারা ইনসেনিটি তাদের ক্ষেত্রে সবকিছু তারা বেশি বেশি করবে, এক্সাজারেটেড করবে, ঢং করতে যায় বা ভান করতে যায়, বেশি বেশি করে ফেলবে। আর যারা ট্রুলি ইনসেইন তাদের লুক দেখলে আমরা বুঝবো, মানে লুক দেখলে কিছু বোঝা যাবে যে নর্মাল, একেবারে মানে কোনো ফিলিংস নাই, এরকম একটা অবস্থা। বাট এখানে মানে নিজের ইচ্ছাকৃতভাবে দেখা যাবে বেশি ভাব করতেছে, বেশি ঢং করতেছে। এবং ইনসমনিয়া, এই ট্রুলি ইনসেইন যারা পাগল তারা অনেক রাত না ঘুমিয়ে থাকতে পারবে, ব্যাপারটা এরকম আর কি। আর যারা ভাব ধরছে তারা তো অ্যাকচুয়ালি সুস্থ, তো তারা না ঘুমিয়ে থাকতে গেলে তাদের অবস্থা 12টা বাজে যাবে। আর এরা একটু ময়লা আবর্জনার মধ্যে বেশি থাকবে, পাগল যেহেতু, বাট এরা ইউজুয়ালি ক্লিন থাকার ট্রাই করবে, কারণ ময়লা আবর্জনাতে তো আসলে একজন সুস্থ মানুষ সার্ভাইভ করতে পারে না। এবং দেখা যায় যে খাবার অনেক দিন না খেয়েও থাকতে পারবে এরা, কিন্তু যারা ভান ধরতেছে তারা কিন্তু খাবার না খেয়ে থাকতে পারবে না। যদি হচ্ছে ফ্রিকোয়েন্ট এক্সামিনেশন করা হয়, মানে এক্সামিনেশন যদি করা হয়, ডক্টর এক্সামিনেশন করে, তাহলে তার কাছে কোনো যায় আসে না কিছু, কিন্তু এর কাছে হচ্ছে অনেক বেশি খারাপ লাগবে, কারণ যদি ধরা পড়ে যায় যে পাগল, যে ইনসেইন, তার মানে লিগালি আমাদের বিভিন্ন ধরনের জিনিস তো আছে। আমরা ফরেন্সিক মেডিসিনে কেন পড়তেছি? কারণ আমাদের জানতে হবে যে টেস্টিমেন্টারি ক্যাপাসিটি নামে একটা জিনিস আছে, অর্থাৎ একটা ভ্যালিড উইল করা। কোন একটা ধরো আমি আমার সম্পত্তি কারো লিখে দিব, তো ওইটাকে আমি উইল বলতেছি, যে আমি একটা উইল করব, তো এই ভ্যালিড উইলটাকে আমি করতে পারবো কিনা যদি আমি মেন্টালি আনসাউন্ড থাকি। তো এই ক্যাপাসিটিটা কারা পাবে না, এই জিনিসগুলো আমরা জানবো। এবং ঠিক একইভাবে ম্যানেজমেন্ট অফ প্রপার্টি, তো ম্যানেজমেন্ট অফ প্রপার্টিটা এই সম্পর্কে জানতে হবে, আচ্ছা ম্যানেজমেন্ট অফ প্রপার্টির কি রুল আছে এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তারপরে কনসেন্ট, মানে যে কোনো কিছুর জন্য কনসেন্ট দেওয়ার জন্য
একজন যে হচ্ছে একটু মেন্টালি আনসাউন্ড সে কি দিতে পারবে কিনা? আনসার হচ্ছে যে মেন্টালি আনসাউন্ড সে ইউজুয়ালি তার যে কনসেন্ট সেটা ইনভ্যালিড হবে। সে যে কোনো কিছুর জন্য কনসেন্ট দিল সেটা ইনভ্যালিড হবে। এবং এখানে বেশ কিছু টার্ম আছে যে ইনস্যানিটি অর্থাৎ মেন্টালি আনসাউন্ড থাকলে ম্যারেজের সাথে কি সম্পর্ক। মনে রাখতে হবে যে ধরো একজন পুরুষ মেল আর একজন ফিমেল, এই দুজন বিয়ে করছে। এখন বিয়ের টাইমে আইদার ফিমেল অথবা মেল যে কোনো একজন পাগল ছিল, একজন ইনসেইন ছিল। তো এই জিনিসটা হয়তো বা কেউ জানতো না, কিন্তু বিয়ে যখন হয়ে গেল তখন যদি এটা প্রমাণ হয় যে বিয়ের টাইমে একজন পাগল ছিল, তাহলে বিয়েটা হচ্ছে নালিটি হয়ে যাবে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, বা নালিটি অফ ম্যারেজ আমরা বলি। তো বিয়েটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে বা নালিটি অফ ম্যারেজ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে দুজনে বিয়ে করছে, ঠিক আছে, তো বিয়ে করার পরে যে একজন পাগল হয়েছে, মেল অথবা ফিমেল একজন পাগল হয়েছে, তখন চাইলে যে হচ্ছে সুস্থ আছে সে চাইলে ডিভোর্স নিয়ে নিতে পারে। কারণ এটা চাইলে না, মানে এটা ডিভোর্স নেওয়ার জন্য একটা ভালো গ্রাউন্ড, বা এটা সে দাবি করতে পারে যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ পাগল হয়ে গেছে, আমি ডিভোর্স চাই। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে যে কন্ট্যাক্টের বিষয়েও কিন্তু এই বিষয়গুলো আছে। যেমন ধরো একজন পার্সন যখন পাগল ছিল, ইনসেইন ছিল, তখন যদি সে কোনো কন্ট্যাক্ট সাইন করে তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখা গেল যে পার্সনটা সাইন করছে যখন, তখন সুস্থ ছিল, বাট তারপরে পাগল হয়েছে, তখন কন্ট্যাক্টটা ভ্যালিড হবে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আবার দেখা যায় যে একজন ইনসেইন পার্সন, তাকে যখন কোর্টে নেওয়া হলো, মানে একটা উইটনেস হিসেবে, একটা সাক্ষী হিসেবে, সে যদি কোশ্চেনগুলো বুঝতে পারে এবং সেগুলো আনসার করতে পারে, ওকে দ্যাটস ফাইন, তাইলে ঠিক আছে, তাইলে সে উইটনেস হিসেবে কাজ করতে পারবে। কিন্তু যদি সে কোশ্চেনই আন্ডারস্ট্যান্ড না করতে পারে এবং সে আনসারও ঠিক করে না দিতে পারে, তাহলে সে কম্পিটেন্ট না। বেশ কিছু রুল আমরা পড়ি আসলে, ম্যাকনটেন রুল, মানে যারা ইনসেইন পার্সন তাদের শাস্তি দেওয়া হবে কি না, বা কাদের শাস্তি দেওয়া হবে, কাদের শাস্তি দেওয়া হবে না, এই জিনিসগুলোর জন্য বেশ কিছু রুলস আছে। এর মধ্যে সব থেকে ফেমাস বা আমরা পড়ি সাইকেট্রিতে ম্যাকনটেন রুল নামে একটা রুল, যেটা হচ্ছে 1843 সালে দেওয়া হয়। এটার একটি হিস্ট্রি আছে, যেটা আমি বলছিলাম। ম্যাকনটেন নামে যে ব্যক্তিটা, ওইটার হচ্ছে মানে প্যারানয়েড ছিল, বা এক ধরনের আমরা বলি ডিলিউশন অফ পারসিকিউশন ছিল, যার কারণে সে মনে করতো যে তারা সবাই কিল করতে চায়। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পড়বো, হিস্ট্রিটা নিয়ে জাস্ট এখানে জেনে রাখো। এটা আরও কিছু নাম আছে, যে লিগাল টেস্ট অফ ইনসেনিটি বা রাইট অর রং টেস্ট। এই রুলটাতে বলে যে একজন পার্সন যদি একটা ক্রাইম করে, সেটার জন্য সে রেসপন্সিবল হবে না যদি সে যখন ওই ক্রাইমটা করছে, ধর একটা খুন করছে, তো ওই খুন করার টাইমে রিজনিং করতে প্রবলেম হইতে, সে রিজনিং করতে পারে নাই তার ডিজিজ অফ মাইন্ডের কারণে, আইদার কারণ সে হচ্ছে নেচার অফ দ্য, সে কি করতেছে সে সেটাই বোঝে নাই, যে এটা যে সে মার্ডার করতেছে, হোমিসাইড করতেছে, সে নেচারটাই বোঝে নাই যে এটা হোমিসাইড। এটা যে করছে এটা কি রাইট নাকি রং এটাও বোঝে নাই। সেই যে বিষয়টা, এটা কি রাইট নাকি রং, এই জিনিসটা সে বুঝতে পারেনি। এই যে এটার যে নেচার, এটা করলে কি হইতে পারে না হইতে পারে, এটা তো সে বোঝে নাই। পাশাপাশি এটা কি রাইট নাকি রং, এই জিনিসটা সে বোঝে নাই। সো এই টাইমে পার্সনটা কিন্তু রেসপন্সিবল হবে না। সো সে নেচারটা বোঝে নাই, এবং সে কি রাইট নাকি রং করতেছে এটাও বোঝে নাই, এবং যেটা করতেছে সেটা কি মানে লর বিরোধী এটাও সে জানতো না, এটাও সে বুঝে নাই। ম্যাকনটেন রুল বাদে আরো কিছু রুল আছে, ডারহামস রুল, কারান্স রুল, তারপর হচ্ছে ইরেজিস্টেবল ইম্পালস অ্যাক্ট, তারপর হচ্ছে গিয়ে আমেরিকান ল ইনস্টিটিউট টেস্ট, এরকম বেশ কিছু রুল আছে। এই সবগুলা রুলেই মানে সেম একটা কমন কথা কিন্তু বলতে চাই, যে একজন যে হচ্ছে মেন্টালি আনসাউন্ড, তার ক্ষেত্রে মানে সে রেসপন্সিবল হবে না ক্রাইমটা করার পরেও, যদি সে আসলে নেচারটা না বুঝতে পারে, বা সেটা রাইট না রং এগুলো না বুঝতে পারে। ইরেজিস্টেবল ইম্পালস অ্যাক্ট নামে যে একটা আছে, বা নিউ হ্যাম্পশায়ার ডক্ট্রিন, এখানে বলা হয় যে পার্সনটা ক্রিমিনালি রেসপন্সিবল না যদি সে নেচার জানে, তাহলেও সে রেসপন্সিবল না। ইভেন সে রাইট না রং সেটাও জানে, তারপরেও সে রেসপন্সিবল না যদি তার মানে এমন ধরনের, মানে এখানে ইম্পালসের জিনিসটাকে হাইলাইট করা হয়েছে, যদি তার ইম্পালস থাকে যে সে নিজেকে কিছুতেই আটকাইতে পারতেছে না, মানে ক্রাইম করা থেকে নিজেকে আটকাইতেই পারতেছে না। ঠিক আছে, সো সে সব কিছুই জানে, বাট তারপর নিজেকে ক্রাইম করা থেকে আটকাইতে পারতেছে না, এটা এক ধরনের মেন্টাল প্রবলেম। তো ইম্পালস যেটাকে আমরা বলছিলাম, সো ওই কন্ডিশনটাকে বলা হয় নিউ হ্যাম্পশায়ার ডক্ট্রিন। ক্রিমিনালি রেসপন্সিবিলিটি ইন আদার সিচুয়েশন, এটা বলতে বোঝানো হয়েছে যে ধরো একজন পার্সন সমনাম্বুলিজম, এটা বলতে কি বোঝানো হয়েছে, স্লিপ ওয়াকিং। সাধারণত ধরো একটা মাদার তার বাচ্চা নিয়ে, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ঘটনা, একটা মা তার বাচ্চা নিয়ে ঘুমের ঘরে একা যাবে, ঠিক আছে, সে একা না যেয়ে বাচ্চা নিয়ে গেছে, তো ছোট বাচ্চা, তো বাচ্চা নিয়ে পানিতে দিয়েছে ঝাঁপ, তো মাটা হচ্ছে পানিতে যাওয়ার পরে হুট করে তো বুঝতে পারছে যে পানিতে পড়ছে, সে সাঁতরে বাঁচছে, বাট যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা মারা গেছে। এখন ওই মহিলারে তো কোর্টে নেওয়া হয়েছে, মহিলারে আদালতে নেওয়া হয়েছে, তো আদালতে নেওয়ার পরে মহিলাটা হচ্ছে যখন আদালতে গেল, মহিলার যে আইনজীবী ছিল সে হচ্ছে ওই ডিফেন্স করছে মহিলারে, যে অ্যাকচুয়ালি মহিলার হচ্ছে সমনাম্বুলিজম ছিল, এবং এই কারণে তার কিন্তু পানিশমেন্টটা বা বাচ্চাকে কিলিং করার পানিশমেন্টটা সে কিন্তু পায় নাই। কারণ হচ্ছে যেহেতু তার এই প্রবলেমটা ছিল, এই জন্য সে লায়েবল হয় নাই। তারপর সমনোলেন্সিয়া,
এটা আমার একটা কন্ডিশন যেখানে পার্সনটা কিন্তু তার ক্রাইমের জন্য লায়াবেল হবে না। এই টাইমে দেখা যায় পার্সনটা হুটহাট করে ঘুমাই যায় বা এরকম প্রচুর ড্রাউসিনেস স্লিপিনেস থাকে এবং ডেলিরিয়াম ট্রেমেন্স যেটা অ্যালকোহলের কারণে হচ্ছে ডেলিরিয়াম ট্রেমেন্সটা হইতে পারে। এবং রান অ্যামক এটা হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা যেটা এইটার কারণে হচ্ছে গাঁজা যেটাকে আমরা বলি বাংলায় ওটার ফলে এরকম রান অ্যামক হইতে পারে এবং পার্সনটা খুবই হমিসাইডাল একটা টেন্ডেন্সি থাকে, ফলে যারা তারা খুন করে ফেলতে পারে। এবং এই কন্ডিশনটাতে কিন্তু দেখা যায় যে পার্সনটা যদিও খুন করছে সে যদি রান অ্যামক কন্ডিশনে থাকে তাহলে কিন্তু সে লায়াবল হবে না। ইনভলেন্টারি ড্রাঙ্কেননেস এটা মানে হচ্ছে পার্সন একটা মিস্টেকেনলি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে কোনো একটা মানে তাকে ইনটক্সিকেশন করা হয়েছে, সেটা হতে পারে কোনো অ্যালকোহল দিয়ে বা অন্য কোনো ওয়েতে, এবং সেই কারণে সে কোনো ক্রাইম করে ফেলছে অথবা মানে সে ইনভলেন্টারি নিজে নিজে ভুলবশত অথবা দেখা গেছে অন্য ফ্রড কেউ তাকে হচ্ছে এরকম করছে। সো তখন কিন্তু এই মানে এরকম একটা ডিফেন্স সে দেখাইতে পারে। এবং তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই লায়াবল হবে। ক্লিপ্টোমেনিয়া যেটা এটা হচ্ছে যদিও পার্সনটা কিন্তু এটা এক ধরনের ইম্পালস, কিন্তু পার্সনটা তারপরও মানে ছোটোখাটো জিনিস চুরি করে ফেলে, ঠিক আছে, সে দেখতেছে চুরি করতেছে, জানতেছে চুরি করতেছে, কিন্তু সে না করে পারে না। এই ক্ষেত্রে দেখা যাবে যে সে হচ্ছে লায়াবল হবে, তার জন্য পানিশমেন্ট পাবে। হিপনোসিসের ক্ষেত্রে দেখা যায় পার্সনটা যদি কোনো হিপনোটিক্স ইউজ করে তাহলে সে তো নিজে হিপনোটিক্স ইউজ করতেছে এবং তার ফলে সেই হিপনোসিসের কারণে যদি সে কোনো ক্রাইম করে তাহলে সেটার জন্য সে লায়াবল হবে। এবং ভলেন্টারি ড্রাঙ্কেননেস যদি ইচ্ছাকৃতভাবে কেউ ড্রাঙ্ক হয় এবং তার ফলে ক্রাইম করে, মানে ইচ্ছাকৃতভাবে সে অ্যালকোহল নিছে, ড্রাঙ্ক হয়েছে, তো তখন সে যদি করে তাহলে কিন্তু সেটা অবশ্যই পানিশেবল হবে। একটু গোছায় পড়বো, এতক্ষণ আমরা জাস্ট কিছু বেসিক ধারণা নিয়েছি যাতে আমাদের সাইকেট্রিটা পড়া সহজ হয়। হ্যাঁ, অনেকেই সাইকেট্রিকে কঠিন ভাবে, কিন্তু এটা খুবই সহজ, আসলে অনেক মজার একটা চ্যাপ্টার। তো এটা হচ্ছে স্টাডি, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিজিজ, এটা নিয়ে কাজ করে হচ্ছে আমাদের ফরেন্সিক সাইকিয়াট্রি। তো এই সাইকিয়াট্রি, তো ফরেন্সিক সাইকিয়াট্রি মানে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের জন্য আমরা সাইকিয়াট্রিকে ইউজ করতেছি। এবং ইনসেইন পার্সন বা সাইকিয়াট্রিক পার্সন আমরা কাকে বলতেছি? যেই পার্সনটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার আছে। হ্যাঁ, মেন্টাল রিটার্ডেশন আলাদা একটা জিনিস, এটা না, ঠিক আছে, মেন্টাল ডিসঅর্ডার আছে যেটাতে দেখা যায় যে মেডিকেল এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের দরকার আছে, তাকে হচ্ছে আমরা বলি হচ্ছে ওই পার্সনটাকে বলি ইনসেইন পার্সন বা সাইকিয়াট্রিক পার্সন। তো এই পার্সনটাকে নিয়ে আমরা সাইকিয়াট্রিতে কাজ করি। তো এখানে মানে এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো এখানে কিছু টার্ম জেনে রাখো যে সাইকোসিস মানে কি, নিউরোসিস মানে কি। অ্যাকচুয়ালি সাইকোসিস মানে হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে পার্সনটা মানে রিয়ালিটিতে নাই, রিয়ালিটির বাইরে চলে গেছে, বাস্তবতার মধ্যে নাই, অনেক ডেঞ্জারাস একটা সাইকোলজিক্যাল কন্ডিশন। অপরদিকে নিউরোসিস এমন একটা সাইকোলজিক্যাল কন্ডিশন যেটা একটু মাইল্ড, মানে সাইকোসিস থেকে মাইল্ড, এখানে পার্সনটা রিয়ালিটিতে আছে কিন্তু মানে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, বাট রিয়ালিটিতে পার্সনটা নাই হচ্ছে সাইকোসিসে, আর রিয়ালিটিতে আছে বাট প্রবলেম হচ্ছে সে হচ্ছে নিউরোসিস। পার্সোনাল বিভিন্ন ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার্স বা সেক্সুয়াল বিভিন্ন ডিভিয়েশন, অ্যাবনর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার হইতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে, বা ড্রাগ ডিপেন্ডেন্স। হ্যাঁ, ড্রাগ ডিপেন্ডেন্স বা বিভিন্ন ধরনের জিনিসের উপর ডিপেন্ডেন্স হয়ে যাওয়া, বিভিন্ন সাবস্টেন্স মিস ইউজ করা বা সাবস্টেন্সের প্রতি হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যাও। আচ্ছা, তারপর হচ্ছে সিভিল কিছু কেসেস, ক্রিমিনাল কিছু কেসেস, এই সকল ক্ষেত্রে মেডিকেলি গেলে কিন্তু ইম্পর্টেন্ট আমাদের আসলে সাইকিয়াট্রি নিয়ে জানা, ফরেন্সিক সাইকিয়াট্রি। কারণ হচ্ছে আমরা টেস্টিমেন্টারি ক্যাপাসিটি নিয়ে আগে বলে আসছি যে একটা ভ্যালিড উইল, এটা আমরা কখন বলতে পারবো, কখন একজন মানুষের উইলটা ভ্যালিড হবে, সে পাগল থাকলে সেই কন্ডিশনটাতে কি হবে না হবে, সে জাগা জমিনের কি হবে তার। সো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে জানতে পারবো মেডিকেলি গেলি, আমরা ফরেন্সিক মেডিসিন এগুলো নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে নালিটি অফ ম্যারেজ, কখন ম্যারেজ নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, এই জিনিসটা আমি বলে আসছি। ডিভোর্স কখন নেওয়া যাবে, এবং কখন পার্সেন্ট অফ উইকনেস হিসেবে কম্পিটেন্ট থাকবে, কনসেন্ট কখন দিতে পারবে, এবং ভ্যালিড কন্ট্রাক্ট মানে সে যদি কারোর সাথে কন্ট্যাক্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, তো এবং এটা গেল সিভিল কেসের ক্ষেত্রে। আর ক্রিমিনাল কেস হচ্ছে পার্সনটা যদি কোনো ক্রাইম করে ফেলে তাহলে তার শাস্তি কি হবে, এবং শাস্তি কি হবে, পানিশমেন্ট কি হবে। উইটনেস হিসেবে তো সাক্ষী দিতে পারবে না ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যদি মেন্টালি আনসাউন্ড থাকে। এবং ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, এটা তো আমরা ফার্স্টের চ্যাপ্টারে পড়ছি, লিগাল প্রসিজিয়ারে এই দুটো জিনিস পড়ছি, রাইট? ডাইং ডিক্লারেশন এবং ডাইং ডিপোজিশন, অর্থাৎ মানুষ মরে যাওয়ার আগে সাক্ষী দিয়ে যায়, সেটাকে আমরা ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, এগুলো কিছু সিস্টেম আছে, এগুলো আমরা লিগাল প্রসিজিওরে আমরা খুব সুন্দর করে এগুলো ডিটেলসে বলছি, প্রসিজিওরটা কি, এগুলো নেওয়ার আচ্ছা কোনটাতে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকা লাগে, কোনটাতে থাকা লাগে না, সেই জিনিসগুলো আমি বলছিলাম। আচ্ছা, এরপর আসলে মেন্টাল ইলনেস। তো মেন্টাল ইলনেসের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে মেন্টাল ইলনেস মানে পার্সনটার মুড, থট,
অ্যান্ড অর বিহেভিয়ার, অর্থাৎ মুড থট বিহেভিয়ার, এগুলোর ডিসরেগুলেশন হয়ে গেছে, এগুলো নর্মালি রেগুলেটেড নাই। মেন্টাল ইলনেস বিভিন্ন ধরনের হইতে পারে। একটা হচ্ছে মেন্টাল ডিফেক্ট, যেটাকে আমরা অ্যামেনশিয়া বলতেছি। একটা ডিমেনশিয়া, ডিমেনশিয়া মানে হচ্ছে মেমোরি লস হয়ে গেছে পার্সনটার। হ্যাঁ, সাইকোসিস হইতে পারে, মানে ফাংশনালি সে আসলে পাগলের মতো সিমটমস প্রকাশ পাচ্ছে। উইথ অর্গানিক ডিজিজেস, তারপর ইনসেনিটি ডিউ টু অ্যালকোহল আর আদার ড্রাগস। তো এরকম বেশ কিছু জিনিস আছে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। জাস্ট ইনসেনিটি, ইনসেনিটি মানে কি? এটা হচ্ছে সাম ডিফেক্টস অর ডিজিজেস অফ মাইন্ড হুইচ এফেক্টস পার্সোনালিটি, মেন্টাল স্ট্যাটাস, ক্রিটিক্যাল ফ্যাকাল্টিস, তারপরে ইমোশনাল প্রসেস, তারপরে রিলেশন ইন্টারাকশন উইথ আদার্স, মানে টোটাল এনভায়রনমেন্টের সাথে। সো এই জিনিসগুলোকে কিন্তু যখন সে করতে পারতেছে না মেন্টাল ডিজিজ বা ডিফেক্টসের কারণে, তখন সেটা ইনসেনিটি। যে যে হচ্ছে ইনসেনিটি আছে তাকে আমরা ইনসেইন পার্সন বা সাইকিয়াট্রিক পার্সন বলতেছি। এরপর আসা যাক যে ঠিক একইভাবে এখানেও সেম কথাগুলো বলছে, সাইকোসিস, তারপরে নিউরোসিস, তারপর হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার্স থাকতে পারে বিভিন্ন, সাইকোপ্যাথের মধ্যে আছে সেক্সুয়াল ডিভিয়েশন, মেন্টাল রিটার্ডেশন। সো এগুলোকে আমরা বলতেছি ক্লাসিফিকেশন অফ ইনসেনিটি বা মেন্টাল ইলনেস। বলছিলাম ইনসেনিটির মধ্যে ট্রু ইনসেনিটি আর ফেইন ইনসেনিটি আছে। তো ফেইন ইনসেনিটি কখন একজন মানুষ করতে চাইতে পারে? যখন সে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মৃত্যুদণ্ড থেকে বাঁচতে চাইতেছে, অথবা কোনো একটা মানে যে কোনো একটা জিনিস বা একটা লক্ষ্য, একটা মোটিভ থাকে তার, মিলিটারি জব কুইট করতে, ঠিক আছে, সে কুইট করতে হচ্ছে, পাগল পাগল ভাব ধরছে, এবং একটা লোন বা প্রপার্টি, এটা এখন সে লোন নিছে, এখন লোনের টাকা দিতে চায় না, তখন সেরকম করতে পারে। তারপরে ম্যালিঙ্গারিং, অর্থাৎ কাজে ফাঁকি দেওয়ার জন্য হচ্ছে গিয়ে সেরকম করতে পারে। এখানে একটা বিষয় আছে যে একজন সেইন পার্সন, একজন সুস্থ মানুষ, তো তার হচ্ছে পাগল বানানোর মানে তার পাগল সাজানো হইতে পারে যাতে তার প্রপার্টি তার না দেওয়া লাগে, ঠিক আছে। এরকম আমরা অনেক সিনেমায় দেখি যে জোর করে পাগল বানানোর বিষয়টা আর কি, ঠিক আছে। ইট ইজ দ্য মোস্ট রেসপন্সিবল ডিউটি অফ এ ডক্টর, এটা ডিটেক্ট করতে পারা যে সে কি আসলেই ইনসেইন নাকি হচ্ছে ফলস ইনসেনিটি তাকে সাজানো হচ্ছে বা সে সাজছে। এবং ইনসেনিটি শুরু হওয়ার পরে অ্যাটলিস্ট মানে কমপক্ষে হইলেও 10 দিন হচ্ছে অবজারভেশন করতে হবে পেশেন্টটাকে। এবং ইনসেইন পার্সন হচ্ছে সাধারণত ক্রিমিনালি যেহেতু রেসপন্সিবল হয় না, তার আনসাউন্ডনেস অফ মাইন্ড থাকে, এই জন্য ক্রিমিনালি রেসপন্সিবল হয় না, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে বেশ কিছু ডিফারেন্সের কথা বলা আছে, এগুলো আমি বলে আসছি, মেজর ইম্পর্টেন্টগুলো বলে আসছি, বাকিগুলো এখান থেকে দেখে নিতে পারো। ইনসেনিটি এর ক্ষেত্রে কি করতে হবে, মানে ডায়াগনোসিস করার জন্য ফার্স্ট হচ্ছে অথরাইজ পার্সন থেকে হচ্ছে একটা রিকুইজিশন লেটার রাখতে হবে, যে ওই অথরিটি থেকে আমাকে বলা হচ্ছে যে এই পার্সনটা কি সেইন নাকি ইনসেইন। হয়তো বা কোর্ট থেকে জানতে যাচ্ছে পার্সনটা কি সেইন নাকি ইনসেইন, সেটা ডক্টর হিসেবে আমাকে জানতে যাচ্ছে আমার কাছে যে কি হবে, ঠিক আছে। তারপরে আমি পেশেন্টের পার্টিকুলার্স নিব, যে নাম কি, বয়স কত, সেক্স কি, এই বিষয়গুলো। তারপর হচ্ছে পার্সনটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। ফরেনসিক মেডিসিন আইডেন্টিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। এবং এক্সামিনেশনের হচ্ছে কখন এক্সামিনেশন করা হচ্ছে এবং কখন শেষ করা হচ্ছে এবং কবে এক্সামিনেশন করা হচ্ছে, এই জিনিসগুলো সব উল্লেখ থাকতে হবে। এবং পেশেন্টের কমপ্লেন কি সেগুলা, তারপর ফ্যামিলি হিস্ট্রি এর বিষয়টা, এবং পার্সোনাল হিস্ট্রিগুলো নিতে হবে, হিস্ট্রি অফ প্রিভিয়াস মেন্টাল ইলনেসও নিতে হবে। এবং পাশাপাশি হচ্ছে ফিজিক্যাল স্টেট কেমন আছে সেগুলা, সব সিস্টেমগুলো এক্সামিনেশন করে দেখতে হবে। এবং তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমটা স্পেশালি ইম্পর্টেন্টভাবে এক্সামিনেশন করতে হবে। এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা যাইতে পারে তার বডির অবস্থাগুলো দেখতে, ফিজিক্যাল কন্ডিশন চেক করতে। এবং 10 দিন, মিনিমাম 10 দিন হচ্ছে অবজারভেশন করতে হবে। আলটিমেটলি সার্টিফিকেট দিতে হবে যে অ্যাকচুয়ালি সে কি সেইন নাকি ইনসেইন। বেশ কিছু জিনিস আছে যে তার প্রপার্টি বা অ্যাফেয়ার্স, এগুলো একজন ইনসেইন পার্সনে কিভাবে কি হবে। যদি তার প্রপার্টি সে ম্যানেজ না করতে পারে, এবং ডিস্ট্রিক্ট কোর্টে দেখা গেল সেই বিষয়টা আনা হয়েছে যে সে ম্যানেজ করতে পারতেছে না, তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট একটা ম্যানেজারকে তার প্রপার্টি দেখাশোনার জন্য অ্যাপয়েন্ট করবে। ম্যানেজারকে হচ্ছে পেইড করতে হবে, টাকা দিতে হবে তার সার্ভিসের জন্য। ইনসেইন পার্সনের প্রপার্টির থেকে বা তার সম্পত্তি থেকেই, মানে তার থেকেই বেতনটা দিতে হবে ম্যানেজারকে। এই যে ইনসেনিটি অ্যান্ড কন্ট্রাক্টস, এই ক্ষেত্রে কি হবে, একটা কন্ট্রাক্ট ইনভ্যালিড হবে যদি ইনসেইন পার্সন কন্ট্রাক্টটা করে থাকে। আর ম্যারেজের ক্ষেত্রে বলে আসছি, এবং উইটনেস হিসেবে দিতে পারবে না, কম্পিটেন্ট উইটনেস হিসেবে। এবং কনসেন্ট হচ্ছে ভ্যালিড হবে না। পাশাপাশি হচ্ছে টেস্টিমেন্টারি ক্যাপাসিটির ক্ষেত্রে যে বিষয়টা, যে একটা টেস্টিমেন্ট যেটা বা একটা উইল যেটা একটি ইনসেন্ট পার্সন করছে সেটা হচ্ছে ভ্যালিড না, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। গার্ডিয়ানশিপের বিষয়টা হচ্ছে একটা মাইনরের বা একটা বাচ্চা যার বয়স হচ্ছে আমি ধরলাম 18-র নিচে, এখন তার গার্ডিয়ান হিসেবে তো দেখা সাধারণত ধরো একটা 16 বছরের বাচ্চা বা 16 বছরের বাচ্চা, তো না মানে 16 বছরের একটা ছেলে বা মেয়ে, এখন তার গার্ডিয়ান হিসেবে আমি কিন্তু একটা ইনসেইন মহিলা বা একটা ইনসেইন পুরুষকে মানে দাবি করতে পারবো না, বা আমি বলতে পারবো না যে এই বাচ্চাটার থেকে তো আমি যেহেতু পারমিশন নিতে পারবো না, আমি তার বাবা মা থেকে নেই। এখন সেই বাবা মাটা যদি ইনসেইন হয় তাহলে সেও ভ্যালিড হবে না, ভ্যালিড গার্ডিয়ান হবে না। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট।
তো এই ক্রিমিনাল রেসপন্সিবিলিটিগুলো আমি বলে আসছি, এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাকনটেন রুল, যেটাকে রাইট অর রং টেস্ট বা লিগাল টেস্ট বলা হয়, এটা ইম্পর্টেন্ট। ডারহামস রুল, কারাস রুল, এরকম কিছু রুলস আছে, এবং দ্য ইরেজিস্টেবল ইম্পালস বা নিউ হ্যাম্পশায়ার ডক্ট্রাইন নামে একটা টার্ম আছে, আমেরিকান ল ইনস্টিটিউট টেস্ট, এবং বেশ কিছু টেস্ট কিন্তু আছে। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ম্যাকনটেন রুল এটা আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি ড্যানিয়েল ম্যাকনটেন উনি হচ্ছে 29 বছর বয়সে একটা এসকোর্টসম্যান ছিল। তার হচ্ছে সম্ভবত প্যারানয়েড সিজোফ্রেনিয়া নামে একটা প্রবলেম ছিল, একটা মেন্টাল ইলনেস। তো এটাতে মেনলি মানে ওই যে ডিলিউশন অফ পারসিকিউশন প্রবলেমটা ছিল। সে মনে করতো যে টরিস মানে হচ্ছে একটা পার্টি, যেই পার্টিটা হচ্ছে ইংল্যান্ডে পাওয়ারে ছিল মানে ওই টাইমটাতে, ঠিক আছে। ওই টরিসের মানে হেল্প নিয়ে ক্যাথলিক প্যারিস্টরা মানে তাকে স্পাই পাঠাইতো এবং তাকে কিল করতে চাইতো, ঠিক আছে। এবং তারে হচ্ছে কনস্ট্যান্টলি মানে ফলো করতেছিল, হ্যারাস করতেছিল, এবং তার বিরুদ্ধে মানে কি বলে কনস্পাইরেসি করতেছিল, ষড়যন্ত্র করতেছিল। এটা সে মনে করতো, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হচ্ছিল না, তারা হয়তো বা চিনেও না, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো এই জন্য সে ডিসাইড করে যে সে হচ্ছে টরিস জলের যে প্রাইম মিনিস্টার আছে, যার নাম হচ্ছে রবার্ট পিল ছিল। এই নামগুলো ইম্পর্টেন্ট, নামগুলোও স্যাররা ধরে, কারণ এগুলো যেহেতু একটা হিস্ট্রিক ব্যাকগ্রাউন্ড। সো রবার্ট পিল যে ছিল এই প্রাইম মিনিস্টারকে সে খুন করতে চায়, এজন্য সে গুলি করে, শুট করে, ঠিক আছে। একটা টাইমে একটা মানে হয়তো বা একটা জমায়েত, যে অনেক মানুষ হয়েছিল, ওই জায়গায় প্রাইম মিনিস্টার আসছিল। বাট সে যখন শুট করার পরে ওই রবার্ট পিলের যে সেক্রেটারি ছিল, প্রাইভেট সেক্রেটারি, যার নাম ছিল ইডওয়ার্ড ড্রুমন্ড। এই নামটা ইম্পর্টেন্ট, দেখো ইডওয়ার্ড ড্রুমন্ড হচ্ছে মারা যায়, ঠিক আছে। প্রাইম মিনিস্টার বাইচা যায়, অর্থাৎ রবার্ট পিল বেঁচে যায়। কিন্তু ফর শিওর তাকে ধরে পুলিশ যখন তাকে ধরে, এখন তাকে কোর্টে নেওয়া হয়। তো ওই টাইমে তার যে ডিফেন্স লয়ার সে দাবি করে যে অ্যাকচুয়ালি ম্যাকনটেন হচ্ছে গিয়ে মানে তার হচ্ছে এরকম মেন্টাল ইলনেস আছে, সেই কাজটা করছে কারণ তার হচ্ছে ডিলিউশন অফ পারসিকিউশন ছিল। এরপরে 10 জন ফিজিশিয়ান বা 10 জন ডাক্তার, 9 জন হচ্ছে ডিফেন্সের আর হচ্ছে একজন হচ্ছে প্রসিকিউশনের, এরা মিলে তাকে হচ্ছে ইনসেইন ঘোষণা করে। যেহেতু ইনসেইন ঘোষণা করে, তাহলে ওইখান থেকে যেহেতু মানে ওই সময় চিন্তা করা হয় যে একটা পার্সন যখন ইনসেইন এবং সে একজন কাউকে কিল করছে, এই প্রবলেমটা করে, তখন আসলে তার পানিশমেন্টটা কি হওয়া উচিত, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়। এবং আলটিমেটলি দেখা যায় যে 14 জন জাজ মিলে আলটিমেটলি একটা ডিসাইড করে, একটা রুল দেয়। 1843 নাকি 1943, দুই জায়গায় দুইটা দেওয়া। তো এটা একটু কনফার্ম হয়ে নেবা যে এটা অ্যাকচুয়ালি কোন সাল, ঠিক আছে। এটা সম্ভবত 1843, ঠিক আছে, 1843। আচ্ছা, এরপরে আসা যাক যে টেস্টামেন্টারি ক্যাপাসিটি বলতে কি বোঝায়। এটা মানে হচ্ছে টেস্টামেন্ট মানে উইল, এটা মানে হচ্ছে একটা মেন্টাল অ্যাবিলিটি, একটা পার্সন একটা ভ্যালিড উইল তৈরি করার, এটাকে বলে আমি টেস্টামেন্টারি ক্যাপাসিটি। এটা করতে হলে একজন মানুষের অবশ্যই মেন্টালি স্টেবল হইতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। টেস্টামেন্টারি ক্যাপাসিটি একজন ইনসেইন পার্সনের তো থাকবে না। এটা টেস্টামেন্টারি ক্যাপাসিটি থাকলেও সে যদি ফোর্সে বা অন্য কারো ইনফ্লুয়েন্সে, ডিজনেস্ট কারো ইনফ্লুয়েন্সে সে সেটা করে, সেটাও কিন্তু ভ্যালিড হবে না, সেটা যদি প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, হলোগ্রাফ উইল, এটা মানে হচ্ছে যখন টেস্টেটর মানে অ্যাকচুয়ালি যে হচ্ছে উইলটা করতেছে, যার নামে মানে যে অ্যাকচুয়ালি উইলটা করতেছে, সো তাকে আমি টেস্টেটর বলি। সো সে যদি নিজের হাতে লেখে তাহলে সেটাকে আমি বলি হলোগ্রাফ উইল। টেস্টামেন্টারি ক্যাপাসিটিতে একজন ডক্টরের ভূমিকা কি, ফার্স্ট আমার দেখতে হবে যে ওই পার্সনটা যে হচ্ছে উইলটা করবে, যার নামে উইলটা হবে, সে কি মেন্টালি ঠিক আছে কিনা, সাউন্ড আছে কিনা, ঠিক আছে, তার ইন্টেলিজেন্স ঠিক আছে কিনা, কনসেন্ট্রেশনের পাওয়ার ঠিক আছে কিনা, এবং সে কি কোনো প্রেশারে পড়ে বা ইনফ্লুয়েন্সে পড়ে সে কি করতেছে কিনা, কোনো ডিজিজ, তারপরে হচ্ছে গিয়ে পেইন, স্ট্রেন, ইনফ্লুয়েন্স অফ ড্রাগ বা ড্রিঙ্ক আছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো দেখতে হবে। এবং কোনো মেমোরি লস আছে কিনা, এই জিনিসটাও দেখতে হবে, ডিমেনশিয়া রিলেটেড কোনো প্রবলেম। যে পার্সনটা এই উইলটা করতেছে সে কি ওই বিজনেসটা সম্পর্কে বোঝে কিনা, বা যে সম্পর্কে এই জিনিসটা করতেছে ওই সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, যে সম্পর্কে সে এঙ্গেজ হয়েছে। এটা শুধু যে জায়গা জমিনের বিষয় তা না, এটা বিভিন্ন কন্ট্যাক্টের বিষয়ে একটা উইল হইতে পারে। সে ওভারঅল কথা, সে যে উইলটা করতেছে এটা সম্পর্কে তার কমপ্লিট ধারণা আছে কিনা, এই জিনিসটা বুঝতে হবে। আসলে ডেলিরিয়াম বিভিন্ন কন্ডিশনে হইতে পারে, আগে বলে আসছি, হেড ইঞ্জুরিতেও হইতে পারে, এবং ড্রাগ এডিক্টেড পার্সন উইথড্রল সিমটমস হিসেবে হইতে পারে। এবং সায়েন্সে রেস্টলেস থাকে পার্সনটা, খুবই অগোছালো থাকে, অ্যাজিটেটেড থাকে, ভায়োলেন্ট থাকে, এবং হুট করে আনইজি, স্লিপলেস হয়ে যায়, মানে স্লিপলেস একটা অবস্থা থাকে, পার্সনটা ঘুম হয় না ঠিক করে, হ্যালুসিনেটেড হইতে পারে, ওরিয়েন্টেশন থাকে না টাইম প্লেস পার্সনের, এবং ইভেন সে আশেপাশের যে জিনিসগুলো নর্মালি চিনতো আগে সেগুলো ভুলে যায় বা চেনে না। ওই যে বললাম যে ডিসওরিয়েন্টেশন অফ টাইম প্লেস পার্সনকেও চিনে না, মাকে চিনে না। আচ্ছা, এটার মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে যে ডেলিরিয়াম হচ্ছে ঘন্টা, ডে, ইভেন সপ্তাহ ধরে থাকতে পারে। মানে এই টাইমে সে কি করতে পারে,
সে বিভিন্ন ক্রাইম করতে পারে, এবং এই ক্রাইম করলেও সে সেটার জন্য রেসপন্সিবল হবে না, ঠিক আছে, যদি ডেলিরিয়াম স্টেটে করে। সো এটা হচ্ছে মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স। তো ডিলিউশন জিনিসটা কি সেটা আমি বলে আসছি, এবং এই জিনিসগুলো আমি বলে আসছি, নতুন করে বলবো না। ডিলিউশনে যারা থাকে তাদের সুইসাইড একটা রিস্ক, তারা সুইসাইড করতে পারে, সুইসাইড হোমিসাইড বোধ করে ফেলতে পারে একটা ইনসেন্ট পার্সনে, যদি কারেক্ট না করা যায় আর কি। আর ইরাটোমেনিয়া মানে কি এটা বলে আসছি। ইরাটোমেনিয়া মানে কি, মানে হচ্ছে যে সে মনে করে যে সামন হচ্ছে তার সাথে ডিপলি লাভে আছে, স্পেশালি কোনো একটা সেলিব্রিটি। হ্যালোসিনেশন মানে কি বলে আসছি, এবং বিভিন্ন কারণে হ্যালোসিনেশন হতে পারে, ইভেন ফ্লেভারের কারণেও হতে পারে, ডিলিরিয়াম, তারপরে ইনটক্সিকেশন যদি হয়, ড্রাগ এডিকশনের উইথড্রলে বা পাগল হইলে, বা ইনসেনিটিতে হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। এখানে আরও কিছু এক্সট্রা হ্যালোসিনেশন, সেক্সুয়াল হ্যালোসিনেশন। এখানে দেখা যায় যে পার্সনটা জাস্ট কিছু ইমাজিনেশনের মাধ্যমে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পাচ্ছে, যেগুলো আসলে বাস্তবে নাই, বাট ওই জিনিসগুলো চিন্তা করতেছে। তারপরে মাইক্রোপটিক বা ম্যাক্রোপটিক মানে আছে, এটা মানে হচ্ছে একটা অবজেক্ট বড় বা ছোট দেখা, যে বিষয়টা অ্যাকচুয়ালি ভিজুয়াল, অডিটরি, অলফ্যাক্টরি, গাস্টেটরি, ট্যাকটাইল, হ্যাঁ, বা যেটাকে হ্যাপটিকও বলা হয়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সাইকোমোটর মানে হচ্ছে মানে সে বডি পার্টের মুভমেন্ট চিন্তা করবে, যেখানে মুভমেন্ট হচ্ছেই না। কমান্ড মানে হচ্ছে সে মনে করতেছে যে তার কেউ অর্ডার করতেছে হ্যালোসিনেটরি ভয়েসে, কিন্তু অ্যাকচুয়ালি কেউই নাই। তো এই বিষয়গুলো দেখা যায়, এরাও কিন্তু সুইসাইড বা হোমিসাইড করার টেন্ডেন্সি খুব থাকে যারা হ্যালোসিনেশনে থাকে। ইলিউশন জিনিসটা বলে আসছি, এবং ওই যে বললাম যে একটা রোপকে হয়তো একটা স্নেক দেখা, বা হচ্ছে একটা ডগকে একটা টাইগার চিন্তা করা, সেগুলো হচ্ছে ইলিউশন, হ্যাঁ। এবং দেখা যায় যে ক্রিমিনাল অ্যাক্ট যেটা একটা সেইন পারসন করছে ইলিউশনের কারণে, এটা অবশ্যই তাকে রেসপন্সিবল করবে। সো ইলিউশনের কারণে কোনো কিছু করলে সেটা রেসপন্সিবল হবে, ঠিক আছে। যদি একটা ইনসেইন পারসন দ্বারা করা হয়, যদি সেটা ইলিউশনের কারণে হয়, তাহলে সে রেসপন্সিবল নাও হইতে পারে। বাট সেইন পারসন যদি হয়, তাহলে হচ্ছে গিয়ে তার ইলিউশনটা অবশ্যই রেসপন্সিবল হবে তার জন্য। ইম্পালস জিনিসটা আমি বলে আসছি সুন্দর করে, আর লুসিড ইন্টারভালটা বলে আসছি। এবং সাধারণত লুসিড ইন্টারভালের কজ হিসেবে, কজেস অফ লুসিড ইন্টারভাল, এটা ডিপ্রেসিভ ইলনেস যেগুলো আছে, হেড ইঞ্জুরি যেগুলো আছে, এগুলোতে এরকম হইতে পারে। আমরা হেড ইঞ্জুরি যখন পড়ছি আমরা পড়ে আসছি, ওই জায়গায় একটা লুসিড ইন্টারভাল ছিল, অর্থাৎ পার্সেন্টটা ঠিক থাকে, মানে কিছুদিন ঠিক থাকে, বাট তার আগে দেখা গেছে ঠিক ছিল না, পরে আবার ঠিক নেই। সো মাঝে লুসিড ইন্টারভাল পারছি। এবং এটা মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্সটা কি, দেখা যায় যে পার্সনটা সব সিভিল রাইট লুসিড ইন্টারভালে হচ্ছে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে, কারণ সেই টাইমে সে সুস্থ হিসেবে বিবেচিত হবে, এবং ওই টাইমে সে যাই করবে তার জন্য সে লায়াবেল হবে। এবং এই টাইমে দেখা যায় যে একজন ইনসেন পার্সন এই লুসিড ইন্টারভাল টাইমে কিন্তু একটা ভ্যালিড উইল দিতে পারে, টেস্টিমেন্টারি ক্যাপাসিটি থাকবে, কারণ হচ্ছে এই টাইমে সে সুস্থ আছে, যদিও সে একজন ইনসেন থাকে, বাট এখন তার তো নর্মাল পিও, এবং কোর্ট এভিডেন্স দিতে পারবে, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশনও দিতে পারবে। সাইকোসিস আগেই বলছি যে রিয়ালিটি থেকে উইথড্রল হয়, এবং অর্গানিক সাইকোসিস, ফাংশনাল সাইকোসিস, দুইটা টার্ম আছে। তো এর মধ্যে কি কি আছে, অর্গানিকের মধ্যে ডিমেনশিয়া, অ্যালকোহলিক, ক্যানাবিস, ইপিলেপসি মানে কনভালশন, মানে কাপাকাপি, এরকম একটা খিচুনি যেটা। ফাংশনাল মানে সিজোফ্রেনিয়া, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, প্যারানয়েড স্ট্রেস, এগুলো হচ্ছে ফাংশনাল সাইকোসিস। আচ্ছা, সাইকোসিসের ফিচার কি, এই জিনিসগুলো একটু দেখে নেওয়া যেতে পারে, যে কি কি ড্রাগ সাইকোসিস করতে পারে, অ্যালকোহল, হিরোইন, মরফিন, ক্যানাবিস ইন্ডিকা, কোকেইন, তারপর হচ্ছে এলএসডি। আচ্ছা, তারপর হচ্ছে নিউরোসিস, মানে হচ্ছে এটা একটু মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাতে সাফার ফ্রম ইমোশনাল ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার্স, বাট রিয়ালিটি থেকে টাচ হারায় না, ঠিক আছে। অ্যাংজাইটি, হিস্টেরিক্যাল, ফোবিক, অবসেসিভ কম্পালসিভ নিউরোসিস, ডিপ্রেসিভ নিউরোসিস, কয়েকটা নাম আমরা একটু মনে রাখতে পারি। সাইকোসিস নিউরোসিসের মধ্যে ডিফারেন্সটা একটা তো গেল হচ্ছে একেবারে ডেফিনেশনটাতে, তারপরে হচ্ছে সিভিয়ারিটি, এটা মেজর, সাইকোসিস অনেক বেশি সিভিয়ারিটি থাকে, রিয়েলিটি থেকে কন্ট্যাক্ট হারাই যায় হচ্ছে সাইকোসিসে, এবং ওভারঅল কথা সাইকোসিসটাই বেশি ডেঞ্জারাস, এই জায়গায় সব কিছু অ্যাবসেন্ট থাকে, এখানে প্রেজেন্ট থাকে। সো এইভাবে আমরা একটু দেখবো। সিজোফ্রেনিয়া মানে কি, এটা মানে হচ্ছে পার্সনের যে পার্সোনালিটি সেটা স্প্লিট হয়ে যায়, মানে সেটা নষ্ট হয়ে যায়, ইনভায়রনমেন্টের সাথে কন্ট্যাক্টও হারাই ফেলে, হ্যাঁ। সো এটা বিভিন্ন ধরনের হইতে পারে সিজোফ্রেনিয়া, আমাদের ডিটেলস এগুলো কিছুই লাগবে না। আমরা জানবো যে এখানে পার্সনটার হচ্ছে বিভিন্ন মানে বিহেভিয়ারের ডিসঅর্ডার হবে, থটের ডিসঅর্ডার, তারপর হচ্ছে চিন্তা ভাবনা এর ডিসঅর্ডার তো হবেই, ব্যবহারের ডিসঅর্ডার, এবং ডিলিউশন, হ্যালোসিনেশন, পার্সোনালিটি ডিসঅর্ডার। সো সব অনেকগুলা জিনিসকে এফেক্ট করে সিজোফ্রেনিয়া, হ্যাঁ। সো সিজোফ্রেনিয়া মানে একটা ব্রড টার্ম। অ্যামেনশিয়া মানে কি, অ্যামেনশিয়া মানে হচ্ছে যে অ্যাটেনশন, পারসেপশন, কগনিশন বা সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি প্রপারলি থাকবে না, ইনকমপ্লিট থাকবে, ডিউ টু মেন্টাল ডেভেলপমেন্ট ঠিক করে হয় নাই। গ্রেডিং অফ অ্যামেনশিয়া, এটা মানে হচ্ছে যে পার্সনটা হচ্ছে মরণ, এগুলো তো আমরা কমিউনিটি মেডিসিনে পড়ে আসছি, বা আমরা যারা থার্ড ইয়ার আছি আমরা তো কমিউনিটি মেডিসিন এখনো পড়ি নেই, বাট হাউ এভার আমাদের এই যে আইকিউ লেভেল দেখার যে বিভিন্ন প্যারামিটার, আমরা এটাকে বিভিন্ন গ্রেডিং করি, যে 50 থেকে 75 যদি হয় তাহলে সেটা হচ্ছে মরণ বলি আমরা, ইমবেসাইল বলি যখন 20 থেকে
50 হয়, আর ইডিয়ট বা ইডিওসি বলি আমরা যখন 0 থেকে 20 হয় আইকিউ লেভেল। সো একেবারে সিভিয়ার লেভেল হচ্ছে এইটা, এই অবস্থায় একেবারে মানে ইডিয়ট হয়ে গেছে, ঠিক আছে। ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট বা আইকিউ যেটা, এটা আমরা বের করা কমিউনিটি মেডিসিনে শিখি। তো নর্মাল অ্যাডাল্টে হচ্ছে ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট হচ্ছে 90 থেকে 100%। আচ্ছা, অ্যামনেশিয়া মানে কি? অ্যামনেশিয়া মানে হচ্ছে মেমোরি, মানে রিসেন্ট মেমোরি লস, যেটা হচ্ছে ব্রেনের ফোকাল অথবা ডিফিউজ, মানে কোনো একটা জায়গায় অথবা মানে ছড়াই ছিটায় একটা মানে ড্যামেজের কারণে, এটা কোনো একটা, আমি ধরলাম কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা ট্রমা হয়েছে ব্রেনে, তো সেই কারণে এরকম হইতে পারে। এবং আমরা দেখি না যে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিনেমাতে আমরা দেখি অ্যাক্সিডেন্ট হয়ে হুট করে মানে স্মৃতিশক্তি চলে গেছে, আমরা বলি না? তো এটা দুই ধরনের হতে পারে, অ্যান্ট্রোগেট, রেট্রোগেট। অ্যান্ট্রোগেন মানে হচ্ছে যে কোনো একটা ট্রমা হইলো, আমি ধরলাম কোনো একটা ট্রমা হইলো, তো ট্রমা হওয়ার পরে মানে ট্রমা হওয়ার পর থেকে সে যে সকল জিনিস হচ্ছে, ঘটনাগুলা সেইগুলা ভুলে যাচ্ছে। আর রেট্রোগেট মানে হচ্ছে যে মানে ট্রমা হওয়ার আগের ঘটনা সে ভুলে গেছে, ঠিক আছে, মানে মানে তার যে ব্রেন ড্যামেজ হয়েছে তার আগের ঘটনাগুলো ভুলে গেছে। ডিমেনশিয়া মানে হচ্ছে স্মৃতিশক্তি কমে যাওয়া, মানে আমরা নর্মালি বলি, বাট এখানে বেশ কিছু জিনিস, যে পার্সনটার বুদ্ধি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, তারপরে জাজমেন্ট করার ক্যাপাসিটি কমে যায়, কোনো কিছুর উপর ইন্টারেস্ট কমে যায়, কনফিউশন থাকে, অনেক বাচ্চামো করে। সো অ্যাকচুয়ালি আমরা দেখি না যে বুড়া যারা একটু এইজ হয়ে যায় তারা এরকম বেশি করে। তারপরে যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস, কোলেস্টেরল লেভেল অনেক বেশি, যাদের অ্যালজিমার্স ডিজিজ, এটাও এইজিং এর কারণে অ্যালজিমার্স ডিজিজটা মেনলি হয়, নিউরো ডিজেনারেটিভ একটা ডিজিজ। এবং তারপরে হ্যাংটিংটন কোরিয়া, হ্যাঁ এটা এক ধরনের কোরিয়া, ইনভলন্টারি মুভমেন্টস এবং পিক্স ডিজিজ, এরকম বেশ কিছু কন্ডিশন আছে যেখানে হচ্ছে ডিমেনশিয়া হয়। তো এটাতে মেনলি এজিং এর বিষয়টা জাস্ট মাথায় রাখবা। সেনাইল ডিমেনশিয়াটা খুবই প্রমিনেন্ট, যে যাদের বয়স বেশি হয়ে যায় তাদের তো এরকম হয়। তবে সেনাইল ডিমেনশিয়া বাদেও ব্রেনে বিভিন্ন লেশনের কারণে, ব্রেনটা ঠিক আছে, ব্রেন ডেভেলপ, প্রিসেনাইল কজ থাকতে পারে, বা এই যে কারণগুলো বললাম, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যালজাইমার ডিজিজ, এরকম বিভিন্ন কারণে হচ্ছে এরকম ডিজেনারেশন হইতে পারে। আর্টারিওস্ক্লেরোটিক ডিমেনশিয়া যেটা, এটা মানে হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিসের যে ডিমেনশিয়াটা, ওইটাই মেনলি, যে আর্টারিগুলো যখন হার্ডেন হয়ে যায় তখন ওই কারণেও দেখা যায় যে ব্রেনে এই এফেক্টটা পড়তে পারে। হচ্ছে হেড ইনজুরির কারণে হচ্ছে ডিমেনশিয়া হইতে পারে, অর্গানিক বিভিন্ন ডিজিজ, এগুলোর কারণে ডিমেনশিয়া হইতে পারে। সো ফোবিয়া মানে হচ্ছে এক ধরনের এক্সেসিভ বা ইরাশনাল ফেয়ার, নর্মাল ফেয়ার না কোনো একটা অবজেক্ট বা সিচুয়েশনের উপর। সো এটাকে আমরা ফোবিয়া বলতেছি। তো ফোবিয়া হচ্ছে সিম্পল ফোবিয়া, কমপ্লেক্স ফোবিয়া হইতে পারে। ফোবিয়ার বিভিন্ন টাইপ আমরা জেনে আসছি। তারপর অবসেশন জিনিসটা জেনে আমরা শেষ করব। তো অবসেশন মানে হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, যে তুমি হচ্ছে বেডে ঘুমাইতে গেছো, তো তুমি জানো যে তুমি দরজাটা অফ করে দিছো, ডোরটা ক্লোজ করছো, এখন এটা তুমি জানো, তারপরে তুমি হচ্ছে বারবার দরজা মানে বিছানা থেকে উঠে দরজা আবার দেখতে গেছো যে দরজা ক্লোজ করছো কিনা। এটা একবার দেখলা, ওকে ফাইন, তুমি বারবার এই জিনিসটা রিপিট করতেছো, তুমি জানো যে এটা ইরেশনাল, এটা ঠিক না, তুমি দেখছো যে বন্ধ আছে, বাট স্টিল ইউ হ্যাভ কনফিউশনস, তুমি বারবার জিনিসটা করতেছো, সেটা হচ্ছে তোমার ওইটার প্রতি অবসেশন। ঠিক একইভাবে একটা মহিলা, একটা ফিমেল জানে যে আচ্ছা ঠিক আছে তার হাজবেন্ড তার প্রতি লোয়াল, কিন্তু স্টিল সে কনফিউজড, স্টিল সে জিনিসটা বারবার করতেছে, মানে বারবার তার হাজবেন্ডকে ডাউট করতেছে এবং মনে করতেছে তার হাজবেন্ড তার প্রতি আনফেইথফুল। তো মানে এই যে বিষয়গুলো, যে অ্যাকচুয়ালি যদিও সে জানে, তারপরও কিন্তু এরকম ইরেশনাল হিসেবে নিজেই মনে করতেছে, বাট তারপর এটা পারসিস্ট করে। এবং এটার কিছু ফিচার্স আছে এখানে সুন্দর করে দেওয়া আছে, যেমন হচ্ছে থটের কন্টেন্টে যদি ডিসঅর্ডার থাকে, বর্ডার লাইন, তারপরে হচ্ছে যারা নিউরোটিক পিপল এবং যাদের অনেক বেশি ভয় থাকে, ফিয়ার থাকে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা থাকতে পারে। পার্সনগুলা খুবই অ্যাংজাইটি ফিল করে এবং তারা হচ্ছে গিয়ে এই অ্যাংজাইটিগুলোকে কন্ট্রোল করতে এরকম বারবার রিপিটিটিভ অ্যাক্ট করে। তো এই রিপিটিটিভ অ্যাক্টগুলোকে আমরা ওই যে কম্পালশন বলি, আমরা বলি না অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এরকম অনেকটা সাইকিয়াট্রিতে শুনবা, ওসিডি। তো এখানে কম্পালশন বলতে এরকম রিপিটিটিভ কাজগুলোকে মেনলি বোঝায়। তারা যদি নিজেদেরকে বাধা দেয় যে না ঠিক আছে আমি যত যা হয়ে যাক আমি হচ্ছে গিয়ে দরজা চেক করতে যাব না, আমি শুয়েই থাকবো, কিন্তু এটা তাদেরকে আরো বেশি ইনসিস্টেন্ট মানে দেয় যে না আবার যাইতেই হবে। সো অটোমেটিজম নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে একটা আনকনসিয়াস মুভমেন্ট, মানে আমি নিজে অ্যাওয়ার না, বাট আমি মুভমেন্ট করতেছি, যেটা হচ্ছে মনে হচ্ছে যে রিপিটিটিভ আমি মুভমেন্টটা করতেছি এবং ন্যাচারাল লুকিং মুভমেন্টের মতো মনে হইলো, মানে এটা আমি আনকনসিয়াসলি করতেছি। এবং এটার বিভিন্ন কজ থাকতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হইলেও এরকম হইতে পারে যে বডিতে হচ্ছে গ্লুকোজ লেভেল কমে গেছে। তারপর হচ্ছে সোমনাম্বুলিজম, যেটা হচ্ছে মেনলি ঘুমের ঘরে হাঁটা, স্লিপ ওয়াকিং, যেটা আনকনসিয়াস মুভমেন্ট আর কি। এবং সেরেব্রাল ডিজিজ বা কনকাশন যদি হয়, মাথায় হেড ইনজুরি হলে এরকম হইতে পারে। এবং যেটাকে আমরা বলি হচ্ছে সাইকোমোটর এপিলেপসিতে এরকম হইতে পারে। আমরা ইনসেইন অটোমেটিজম নামেও চিনি। অটোমেটিজমের সাথে নিউরোলজিক্যাল ভিডিও ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে ডার্কোলেপসি, যেটা এটাতে হচ্ছে ডে টাইম অনেক বেশি ঘুমানোর আর্ট জায়গা ডার্কোলেপসি।
তারপর হচ্ছে সাইকোমোটর এপিলেপসি, এই জিনিসগুলো থাকতে পারে। আর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে ক্যাটাটোনিক টাইপ অফ সিজোফ্রেনিয়া, তারপরে ফুগু বা হচ্ছে ফ্লাইট স্টেটস, এই কন্ডিশনগুলোতে হচ্ছে অটোমেটিজম থাকতে পারে। আমরা একটু যে শেষ করি সেটা হচ্ছে ব্যাকডোরাল ট্রায়েড বা ট্রায়েড অফ সোসিওপ্যাথি। এগুলার আগুন ধরাই দেওয়া, ডিউরেসিস বা বেড ওয়েটিং মানে রাতে প্রসাব করে দেওয়া, এবং কোনো স্মল এনিম্যাল পাইলে সেগুলোকে টর্চার করা। তো এটাকে আমরা ব্যাকডোরাল ট্রায়েড বা ট্রায়েড অফ সোসিওপ্যাথি বলি। এটা অনেকে বার্সাল ট্রায়েড বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বার্সাল ট্রায়েড, এটা হচ্ছে ব্যাকডোরাল ট্রায়েড বা ট্রায়েড অফ সোসিওপ্যাথি।